জঘন্যতম আক্রমণ, এবং এটা যারা করেছে তারা অত্যন্ত বেশি চালাকি করতে গিয়ে কাজটা করে ফেলেছে। জনৈক কোনো একজন প্রার্থীকে একটা বাড়তি সুযোগ আনা দেওয়ার জন্য, তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য এটা করতে গিয়ে একটা গভীর থেকে একটা প্রার্থী, গভীর থেকে একটা লোক এই সুযোগটা নিয়েছে। বাংলাদেশের রাজনীতিকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার জন্য এটা ডিপ স্টেট অ্যাক্টিভিটিস। এটার পিছনে অত্যন্ত কঠিন একটা ষড়যন্ত্র কাজ করতেছে। এখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে, যেগুলো করা হচ্ছে, আজকে দেখেন বাংলাদেশে যে কোনো ইলেকশনের সময় একটা অবৈধ অস্ত্র উদ্ধার করার একটা মহড়া দেওয়া হয়। এবার সেই মহড়াটা কেন দেওয়া হলো না? যেখানে আমরা জানি পুলিশের কয়েক হাজার অস্ত্র ব্যাহত হয়ে আছে, এটা কিভাবে জাস্টিফাই করবেন? এবং এই অপারেশনের সঙ্গে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। এই অস্ত্র উদ্ধারের সঙ্গে কিন্তু কিছু লোকের ব্যবসায়িক কার্যক্রম আছে। তারা কিন্তু চায় এই অস্ত্র উদ্ধারের নামে বিভিন্ন জায়গায় চলাফেরা করলে তাদেরও কিছু ব্যবসায়িক স্বার্থ হয়। আমরা পেপারে অ্যাডভার্টাইজ দিই কেন? আমার পণ্যটার প্রতি রীতিবাচক সাড়া দেওয়ার জন্য। কিন্তু সব ব্যবসায়ী কি অ্যাডভার্টাইজ চলে? সব ব্যবসায়ীকে অ্যাডভার্টাইজ দেখে মানুষ কিনে? এবং অনেক ব্যবসা আছে যেগুলো অ্যাডভার্টাইজ অন্যভাবে করা হয়, যেমন মাদক। আজকে যদি অস্ত্র উদ্ধারের নামে যদি সরকার চাপায়া পড়ে, তাহলে মাদক ব্যবসায়ীদের পোয়া বারো। কেন পোয়া বারো? কারণ তারা তো অস্ত্র ব্যবসা করে না। ফলে এখন পুলিশের কনসেন্ট্রেশন করবে কোন দিকে? অস্ত্রের দিকে। মাদক পাড়ায় চলে যাবে, ও দেখবে না। তো মাদক তো চাইতেছে যে তারকে ডাইভার্ট করে দিয়ে অন্যদিকে। ফলে তাদের একটা ভূমিকা রয়ে গেছে, এবং তারা যে অস্ত্রটাকে ব্যবহার করে অস্ত্রের দিকে সরকারকে ধাবিত করছে না, এটা আপনি কি করে বলতে পারেন? এখানে যে সমস্ত মাদক ব্যবসায়ীরা, এই যে নতুন মাদক বাজারে আসছে, কি এমবিবিটি না কি আসছে, এই তথ্যগুলো যখন বাজারে আসতেছে তখন এই ঘটনাটা ঘটতেছে। তার মানে কি? সরকারকে বোঝানোর চেষ্টা করছে মাদকের চেয়ে বড় বিপজ্জনক অস্ত্র, নাহলে অস্ত্র এভাবে অপব্যবহার হবে, অতএব তোমরা আগে অস্ত্র উদ্ধার করো আর মাদক ছেড়ে দাও। এটাও তো হতে পারে। এই ধরনের একটা ইকুয়েশন কাজ করতে পারে। এই মাদক ব্যবসায়ীরা অত্যন্ত সম্পদশালী, অত্যন্ত প্রভাবশালী, আন্তর্জাতিকভাবে ক্ষমতাশালী। দেখছেন না, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে হয়েছে এই মাদকের কারণে। একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তা আমাদের দেশেও মাদকের শক্তিকে আপনি ইগনোর করেন না, তাচ্ছিল্য করেন না। এই মাদক ব্যবসায়ীদের একটা বিশাল ডিপ স্টেট থাকতে পারে এই হত্যার পিছনে, ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। এবং তারপর ইস্যুটা কি আসছে দেখেন, সাথে সাথে সন্ধ্যার সময় ইস্যু আসছে তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসতেছে। তার মানে হাদি নিউজটাকে কিল করে দিলেন। তার মানে এই 25শে ডিসেম্বর আসতেছেন, এত আগে ঘোষণা করা কি দরকার? কি কারণে দরকার? আরো দুদিন পরে করতেন। কিন্তু হাদিকে নিউজটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য এখন একসঙ্গে চলতেছে দুইটা। 25শে ডিসেম্বর উনি আসতেছেন, তার জন্য সম্বর্ধনা, তার জন্য ব্যবস্থাপনা, তার জন্য এটা, আর হাদি চলে যাচ্ছে সেকেন্ড লাইনে, থার্ড লাইনে। তার মানে কি? এখানে ডিপ স্টেট একটা অ্যাক্টিভিটি আছে। কারণ এগুলো বললে তো আপনারা আমাদেরকে দোষারোপ করবেন। কাজে এখানে আমাদেরকে সাবধান হইতে হবে, রাজনীতি যারা করেন তা সচেতন হইতে হবে। এখানে শিরোনাম বদলানোর একটা প্রতিযোগিতা চলতেছে। কে কাকে হিট করে কাকে নকআউট করবে, এই সংগ্রাম। এটা আজকে আমাদের কাম্য ছিল না। এটা অনেক অনেক কথা বলেছে। আমি বারবার যদি বলেছি যে গুপ্তঘাত বাংলাদেশে আছে, আমি বারবার চেয়েছি আমার এই বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হোক। আমি কখনোই চাইনি আমার এই কথাটা সত্য প্রমাণিত হোক। কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। আমি বলেছিলাম যেটা রাশেদ বলতে পারবে তার সত্যতা কতটুকু, কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে গুলি করা হলো। এই গুলি করার পিছনে কারা দায়ী এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সম্ভাব্য প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না? কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না? আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা 6টায়, 11ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টায়। আজকে 12ই ডিসেম্বর। আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে। আমরা শুধু জানতে পেরেছি যে 2টা 35 মিনিটে হাদিকে
ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে, কখন গুলিবিদ্ধ যায় না। উসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক, তেজদীপ্ত নতুন নওজোয়ান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তার জ্ঞান, বুদ্ধি, মেধা যে কোনো লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতম প্রার্থী, যোগ্যতম ব্যক্তি। আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেনশিয়াল, অত্যন্ত সম্ভাবনা একজন নেতা। কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন? অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এই জন্য হাদিকে মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে। মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না। এর সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বর্তাবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে, এটাকে নেগেটিভ দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতর নিয়ে গেছে। কাজেই মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গিয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এইভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে। তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনার বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালের দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারামখোরদের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি? তার কত বড় অডাসিটি দেখেন। রমনা থানা, রমনা এলাকার ডিসি কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোনো রিপোর্ট পাইল না। এটা কি ভাবা যায়, চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার? যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন শালার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আর একটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়। সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি, তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় এই রমনা থানার এই ডিসি আগের থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত।
তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে, তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এইরকম একটা ঘটনা ঘটবে, তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে, লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে অনুরোধ করব, বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রফেশনালি দেখেন, আপনি পেশাভিত্তিক দেখেন, কোন দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে ঝরে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ঢাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে, সেটা যদি ঢাকসুর নেতৃত্বে হয় আমি পূর্ণ সমর্থন জানাবো। ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য